তো রাইবোজোমের প্রথম কথা হচ্ছে এটা ঝিল্লিবিহীন অঙ্গাণু। আবিষ্কারকের নাম জানতে হবে না, মুখস্থ যদি করতে চাও করবা। রাইবোজোমকে কি বলা হয়? রাইবোজোমের একটা অপর নাম হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি। কি? কোষের প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি কেন বলা হয়েছে এখানে রাইবোজোমকে? কারণ রাইবোজোমের মধ্যে তোমার কি আছে? এখানে প্রোটিন সিনথেসিস হবে। রাইবোজোমে কি হবে? প্রোটিন সিনথেসিস কিভাবে হবে? সংক্ষেপে একটা ধারণা বলি জাস্ট। প্রথমত নিউক্লিয়াস, ধরো এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এখানে অনেক ক্রোমোজোম আছে। হ্যাঁ, ক্রোমোজোম আছে। তো এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে। কি থাকে? ডিএনএ থাকে। ডিএনএটা হচ্ছে দ্বিসূত্র। ঠিক আছে? অনেক ডিএনএ থাকে, তাই না? এখন ডিএনএ থেকে প্রথমে একটা ডিএনএ থেকে অনেকগুলো ডিএনএ হবে, তার নাম হচ্ছে রেপ্লিকেশন। একটা ডিএনএ থেকে অনেকগুলো ডিএনএ হওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে বলে রেপ্লিকেশন। তারপরে ডিএনএ থেকে হবে এমআরএনএ। কি হবে? এমআরএনএ বা আরএনএ। প্রথমে আরএনএ হবে, পরে সেটা এমআরএনএ তে কনভার্ট হবে। এই যে ডিএনএ থেকে আরএনএ হইলো বা এমআরএনএ হইলো, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। কি বলা হয়? ট্রান্সক্রিপশন। আরএনএ গুলো আবার এক সূত্রক। আরএনএ গুলো কেমন সূত্রক? এক সূত্রক। ডিএনএ হচ্ছে দুই সূত্রক আর আরএনএ হচ্ছে এক সূত্রক। এখন আরএনএ কি করবে? এই নিউক্লিয়াসের মধ্যে কিছু রন্ধ্র থাকবে, এই যেগুলো নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। এখান দিয়ে আরএনএ গুলো বের হয়ে যাবে এবং রাইবোজোমে এসে বসবে। যখন রাইবোজোমে এসে বসবে, তখন তারা কি করবে? একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে কি করবে? অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি করবে। এই যে প্রসেসটা, এটাকে বলা হয় হচ্ছে তোমার ট্রান্সলেশন। কি বলা হয়? ট্রান্সলেশন। তাহলে আমাদের রাইবোজোমের মধ্যে কি কি পার্ট আছে এটা আমাদের একটু জানতে হবে। রাইবোজোমটা হচ্ছে, আগে রাইবোজোমের ব্যাখ্যাটা কি। রাইবোজোম দুইটা টাইপের হয়ে থাকে। কয়টা টাইপের হয়ে থাকে? দুইটা টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে 70S, একটা হচ্ছে 80S। এস মানে এটা হচ্ছে একটা ভেদবার্গ একক। ভেদবার্গ একক। 70S গঠিত হয় হচ্ছে তোমার কি দিয়ে বলো তো? 50S এবং 30S, এটা মিলে হয় হচ্ছে 70S। আর 80S টা গঠিত হয় 60S প্লাস 40S, এই দুইটা মিলে তৈরি হয় হচ্ছে 80S। এখন 70S টা পাওয়া যায় আদি কোষে। কোথায় পাওয়া যায়? আদি কোষে। আর 80S টা পাওয়া যায় হচ্ছে প্রকৃত কোষে। কোথায় পাওয়া যায়? প্রকৃত কোষ। আদি কোষ বলতে কি বোঝায়? ব্যাকটেরিয়া, ভাইরাস এইসব বোঝায়। যদিও এই দুইটা ভাইরাসটা যোগ করে 70 পাওয়া যায়, বুঝি না। এই টাইপের কিছু। এগুলা যোগ করে মানে ওইটাও পাওয়া যায়, এই টাইপের কিছু, মানে 50। যোগ করে না, যোগ করে তো এটা 100 হবে। ওটাই তো বলতেছে। হ্যাঁ, এটার যোগফল 80, এরকম না। ও আচ্ছা। এটা একটা সাব ইউনিট। ঠিক আছে? এগুলো একটা সাব ইউনিট এবং এসটা হচ্ছে ভেদভাগ একক। 60S আর 40S সাব ইউনিট গুলো মিলিত হয়ে 80S তৈরি করে। আর 50S এবং 30S সাব ইউনিট গুলো মিলিত হয়ে 70S গঠন করে।
ঠিক আছে। আচ্ছা, এখন এখানে মনে রাখবা 70s গঠিত হয় কি দ্বারা। 70s আর কি থাকে এখান থেকে জানার বিষয় হচ্ছে, এখানে তিনটা আর আরএনএ থাকবে। কি থাকবে? তিনটা থাকবে আর আরএনএ। তিনটা আর আরএনএ থাকবে। তিনটা আর আরএনএ থাকবে এবং 52 প্রকার প্রোটিন থাকবে। কি থাকবে? 52 প্রকারের প্রোটিন থাকবে। তিনটা থাকবে আর আরএনএ আর থাকবে 52 প্রকার প্রোটিন। 52 প্রকারের প্রোটিন অণু থাকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ম্যাডাম কয়ে দিল যে কোনটা কোনটা আইটেম, আবার এইটা আবার মেসেঞ্জার গ্রুপে দেওয়া লাগে, ফাইজলামি। বেশি সিয়ারগিরি। 52 প্রকারের কি থাকে? প্রোটিন থাকে। আর এখানে দেখা হচ্ছে 4টা আরএনএ ও 80 প্রকার প্রোটিন। কি থাকে? 4টা আরএনএ এবং 80 প্রকার প্রোটিন। আর আরে নাকি ভাইয়া? আর আরএনএ মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। আরএনএ 5 প্রকার আছে, ঠিক আছে। তার মধ্যে একটা আছে আর আরএনএ, একটা আছে টি আরএনএ, একটা আছে এম আরএনএ, একটা আছে এমআই আরএনএ। সবগুলো আমরা পড়বো আস্তে আস্তে। আর মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। ভালো কোশ্চেন করছো। কেন আর আরএনএ থাকবে এখানে? কারণ হচ্ছে এটা রাইবোজোম, এই জন্য এখানে কি থাকবে? রাইবোজোমাল আরএনএ থাকবে। যদি এটা তোমার আহ, তোমার টিআরএনএ হইতো, টিআরএনএ মানে কি? ট্রান্সফার আরএনএ। কি আরএনএ? ট্রান্সফার। এমআরএনএ মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ। প্রতিটা আরএনএ এর একটা একটা করে কাজ আছে। রাইবোজোমাল আরএনএ এর কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিসে হেল্প করা। ঠিক আছে। অর্থাৎ আরএনএ তে রাইবোজোমে সংযুক্ত করবে এবং প্রোটিন সিনথেসিসে সহায়তা করবে। ঠিক আছে। এখানে 80 প্রকারের প্রোটিন থাকবে। এখানে 80 প্রকারের প্রোটিন অণু থাকবে। এখন আসো হচ্ছে আর রাইবোজোমের রাসায়নিক গঠনটা কি? রাসায়নিক গঠনটা কি আরএনএ? লেখা হয়েছে এগুলো তো নাকি? আচ্ছা। রাইবোজোম প্রধানত প্রোটিন এবং আর আরএনএ এই দুইটা নিয়ে গঠিত হয়, মনে রাখবা এটা, হ্যাঁ। রাইবোজোম মূলত কি নিয়ে গঠিত হয়? প্রোটিন এবং আর আরএনএ, এই দুটো জিনিস নিয়ে গঠিত হয়। দেখো,
নেট স্লো করতেছে। দেখো, একটা রাইবোজোমের মধ্যে একটা থাকে হলো 40S, একটা থাকে হলো 60S। ঠিক আছে? তো এদের তিনটা সাইট আছে। কটা সাইট আছে? তিনটা সাইট আছে। একটা হচ্ছে এ সাইট, একটা হচ্ছে পি সাইট, আর একটা হচ্ছে ই সাইট। এ মানে হচ্ছে যেখানে অ্যামাইনো অ্যাসিড গুলো যুক্ত হয়। অ্যামাইনো অ্যাসাইল সাইট বলা হয়। কি বলা হয় এটাকে? অ্যামাইনো অ্যাসাইল। প্রোটিন তৈরি করার জন্য কি লাগবে আমরা জানি তো নাকি? প্রোটিন তৈরি করার জন্য লাগবে অ্যামাইনো অ্যাসিড। এখন এক একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য আমরা এক একটা একক ব্যবহার করি। ধরো এইউজি। এইউজি এটা হচ্ছে একটা একক। এটার নাম হচ্ছে মিথিওনিন। এটার নাম কি? মিথিওনিন। এই মিথিওনিনটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটা প্রথমে এইখানে এসে যুক্ত হয় এ সাইটে। এইটাকে নিয়ে আসে হলো ট্রান্সফার আরএনএ, টি আরএনএ। এই যে একটা আরএনএ আছে এটাকে বলে টি আরএনএ, ছোটতে টি, মানে ট্রান্সফার আরএনএ। ওই ট্রান্সফার আরএনএ কি করে? তোমার হচ্ছে এমআরএনএ এর যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে সেগুলোকে ধরে ধরে এখানে নিয়ে আসে। আরেকটা হচ্ছে পেপটাইডাল স্থান, পি। পি মানে হচ্ছে পেপটাইড। তখন কি হবে জানো? এই এ সাইডটা এ পাশে চলে আসবে, পি সাইডটা এখানে চলে আসবে, এবং দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা বন্ধন হবে, সেটাকে বলা হয় পেপটাইড বন্ধন। যখন দুইটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় তখন তাদের মধ্যে কি বন্ধন থাকে? পেপটাইড বন্ধন থাকে। ঠিক আছে? তখন তাদের মধ্যে পেপটাইড বন্ধন থাকে। এই যে পেপটাইড বন্ধনটা, তখন পি সাইডটা এখানে চলে আসলো আর এ সাইডটা চলে গেল এই পাশে। ঠিক আছে? এইভাবে করে পি সাইডটা আসলো। এক্সিট মানে কি? তখন যখন এই পি সাইডটা এখানে চলে আসে, পরে ই সাইডটা আবার এখানে চলে আসে, আবার পি সাইড কি হয়ে যায়? বের হয়ে যায় এই পাশে। তখন এক্সিটটা এখানে চলে আসে। যখন এক্সিট মানে এক্সিট মানে কি? বের হয়ে যাওয়া, মানে নির্গমন স্থান, এক্সিস্ট। এই এক্সিট পার্ট দিয়ে তারা কি হয়ে যায়? বের হয়ে যায়। তখন দুইটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হলো, পরে আবার ঠিক একইভাবে এ সাইডে যুক্ত হয় একটা। পরে এ সাইড থেকে এই পাশে এ সাইড এখানে চলে আসে, পরে পি সাইডে চলে আসে এখানে। পরে পি সাইডের সাথে আবার কি হয়? বন্ধন হয়, পেপটাইড বন্ধন। পরে আবার ই সাইড দিয়ে বের হয়ে যায়। তাহলে এক্সিট মানে হচ্ছে, ই সাইড মানে হলো এক্সিট বা নির্গমন স্থান। নির্গমন স্থান। এভাবে করে একটা একটা করে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, এভাবে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে একটা প্রোটিন তৈরি করে। তো এইটা হলো তোমার রাইবোজোম থেকে আমরা জানলাম।
তাহলে রাইবোজোমে এই জিনিসগুলো পড়বো আমরা। আর রাইবোজোমের কাজ করতে হবে। রাইবোজোমের কি কি কাজ? রাইবোজোমের প্রধান কাজ কি বলো? প্রোটিন সংশ্লেষণ করা, এটা হলো প্রধান কাজ। রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। প্রোটিন সংশ্লেষণ করা এটা হলো প্রধান কাজ। 2 নম্বর কাজ কি? সাইটোক্রোম উৎপন্ন করা। কি উৎপন্ন করা? সাইটোক্রোম উৎপন্ন করা। সাইটোক্রোম কেন উৎপন্ন করে এবং সাইটোক্রোমের কাজ কি? সাইটোক্রোম উৎপন্ন করে, এটার কাজ হচ্ছে সাইটোক্রোম শোষণ। আমাদের যে শোষণ হয় সেখানে একটা পার্ট আছে, সেখানে ইলেকট্রন পরিবহন করে। সে কি করবে? সাইটোক্রোম হচ্ছে, ঠিক আছে, শোষণের সময়, শোষণের সময় ইলেকট্রন পরিবহন করবে। 3 নাম্বার কাজ হচ্ছে গ্লুকোজের ফসফোরাইলেশন। কিসের ফসফোরাইলেশন? গ্লুকোজের ফসফোরাইলেশন। অর্থাৎ ফসফোরাইলেশন মানে কি? গ্লুকোজ থেকে, গ্লুকোজের যখন ফসফোরাইলেশন হবে তখন সেখান থেকে এটিপি উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? এটিপি, মানে শক্তি উৎপন্ন হবে। এটাকে বলা হয় ফসফোরাইলেশন। ঠিক আছে। 4 নাম্বার কি কাজ হইতে পারে? স্নেহ পদার্থে বিপাক করবে। কি করবে? স্নেহ পদার্থে বিপাক করবে। স্নেহ পদার্থগুলো আছে না, ফ্যাটি, ফ্যাটি যে পদার্থগুলো আছে এগুলোকে মেটাবলিজ করবে। ঠিক আছে, মেটাবলিজম করবে, বিপাক করবে। আচ্ছা, এগুলো কাজগুলো মনে রাখবা। আরেকটা কাজ তো তোমরা জানোই, সেটা হচ্ছে প্রোটিন তৈরি করবে এবং আর আরএনএ সংশ্লেষ করবে। ঠিক আছে, তো এগুলো পড়লেই এনাফ এখান থেকে। গ্লুকোজের ফসফোরিলেশন এবং প্রোটিন সংশ্লেষণ, এই 2টা পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট এখান থেকে। ঠিক আছে, 1 এবং 3 নাম্বারটা অবজেক্টিভের জন্য। এবার আসো হচ্ছে গোলগি বডি। গোলগি বডি বা গোলগি বস্তু। গোলগি বডিটা হচ্ছে আমাদের কি কাজে লাগে? এতক্ষণ আমরা বললাম যে প্রোটিন সংশ্লেষণ করা। গোলগি বডির কাজ হচ্ছে কার্বোহাইড্রেট সংশ্লেষ করা, এই জন্য এটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। গোলগি বডি সর্বপ্রথম আবিষ্কার করেন কে? ক্যামিলো গোলগি। তার নামে হচ্ছে গোলগি বডি আসছে। ক্যামিলো গোলগি, তার নামে হচ্ছে কি আসছে? গোলগি বডি কথাটা আসছে। গোলগি বডি উৎপন্ন হয় কই থেকে? উৎপন্ন হয় মসৃণ, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। SER, অর্থাৎ মসৃণ মানে স্মুথ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে। উৎপন্ন হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। ঠিক আছে, তো এইটা এখান থেকে পড়বে, এখান থেকে এটুকু পড়লে হবে। তারপরে হচ্ছে তার অপর নাম, গোলকি বডির কিছু অপর নাম আছে, এটা জানতে হবে। বিশেষ নাম, বিশেষ নামগুলো জানবা। বিশেষ নাম কি আছে? ডিকটায়োজোম বা ইডিওজোম বা লাইপোকন্ড্রিয়া, এই নামগুলোতে ডাকা হয় লাইপোকন্ড্রিয়া। এগুলো হচ্ছে ইংলিশ নামে। আর বাংলা নামে কি ডাকা হয়? কোষের ট্রাফিক পুলিশ অথবা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। খুবই ইম্পর্টেন্ট। কোষের ট্রাফিক পুলিশ বা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ঠিক আছে, কোষের ট্রাফিক পুলিশ বা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তো এইগুলোর নাম মুখস্থ রাখতে হবে অবজেক্টিভের জন্য।
লাস্টে গোল এটা কি লিখছেন? লাইপো। লাইপোকন্ড্রিয়া। আচ্ছা আচ্ছা। লাইপোকন্ড্রিয়া, ঠিক আছে, লাইপোকন্ড্রিয়া। লাইপোকন্ড্রিয়া। এখন আসো, গোলগি বডিতে কি কি থাকে, রাসায়নিক কি কি গঠন থাকে, এটা আমাদের জানতে হবে একটু। নামটা হচ্ছে রাসায়নিক গঠন। ভাইয়া আগে একটু ইয়া করেন। এখন আসো রাসায়নিক গঠন। এখানে তোমার রাসায়নিক গঠনে কি থাকে, 60 ভাগ প্রোটিন থাকে এবং 40 ভাগ থাকে লিপিড। আচ্ছা, এছাড়া একটা ভিটামিন থাকে, তার নাম হচ্ছে ভিটামিন কে। কি থাকে? ভিটামিন কে। ভিটামিন কে থাকে, ঠিক আছে। এখন আসো, গোলগি বডির মধ্যে কি কি জিনিস পাবা। তো গোলগি বডির মধ্যে তিনটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে সিস্টার্নি, একটা হচ্ছে ভেসিকল, একটা হচ্ছে ভ্যাকিউল। হ্যাঁ, তো এখানে কি কি পাওয়া যায়? সিস্টার্নি, একটা হচ্ছে ভেসিকল, আর একটা হচ্ছে ভ্যাকিউল। এটা পাওয়া যায়, এই তিনটা জিনিস পাওয়া। তো গোলগি বডি চিত্রটা সহজ আছে তোমার। এভাবে করে জাস্ট সুন্দর মতো একটু এদিক দিয়ে, এই যে ছোট ছোট যেগুলো আছে সেগুলো হচ্ছে ভেসিকল। এগুলো হচ্ছে ভেসিকল। আর এটা হচ্ছে ভ্যাকুল। এবং এই জিনিসগুলো হচ্ছে সিস্টার্নি। এগুলো হচ্ছে সিস্টার্নি, ঠিক আছে। তো গোলগি বডি থেকে এই যা জিনিসগুলো আমরা এই চ্যাপ্টা থলির মতো যেগুলো, এগুলো সব সিস্টার্নি। আর ভ্যাকুলটা হচ্ছে বড় গহ্বর। এই যে বড় গহ্বর, এটাকে বলা হয় বড় গহ্বর, বাংলা কি বলা হয়? বড় গহ্বর। আর ছোট গহ্বর যেগুলো আছে এটা হচ্ছে ভেসিকল। ছোট গহ্বর, এটা হচ্ছে ছোট গহ্বর। আর বড়টা হচ্ছে ভ্যাকুল। এখন আসো কাজ। কাজ পড়তে হবে, কয়টা কাজ পড়বো এখান থেকে বলি। সবগুলো পড়া তো সম্ভব না, ইম্পর্টেন্ট গুলো পড়তে হবে। এক নাম্বার হচ্ছে, 1 নাম্বার কাজ, লাইসোজোম ও ভিটামিন তৈরি করে। লাইসোজোম তৈরি করে, কি তৈরি করে? লাইসোজোম। 2 নাম্বার হচ্ছে প্রোটিন এবং ভিটামিন সি সঞ্চয় করে। কি করে? প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করে।
3 নাম্বার হচ্ছে কোষ বিভাজন কালে কোষ প্লেট তৈরি করে। কোষ বিভাজন কালে কোষ প্লেট তৈরি করে, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। কোষ প্লেট তৈরি করে, এটা স্টার দিয়ে রাখবা। কোষ প্লেট তৈরি করে। অপ্রোটিন জাতীয় পদার্থ যেমন লিপিড, কার্বোহাইড্রেট এগুলোকে সংশ্লেষ করে। অপ্রোটিন জাতীয়, অপ্রোটিন জাতীয় যেমন লিপিড, লিপিডটা হচ্ছে অপ্রোটিন, অথবা কার্বোহাইড্রেট, এগুলো সঞ্চয় করে বা সংশ্লেষ করে। সংশ্লেষণ। 4 নাম্বার কাজ গেল, 5 নাম্বার কাজটা করবা, সেটা কি? শুক্রাণুর একরোজন তৈরি করে। শুক্রাণুর একরোজন তৈরি করে। দেখো, শুক্রাণুর 3টা পার্ট থাকে। একটা হচ্ছে শুক্রাণুর মাথা, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে লেজ। একটা স্পার্মের 3টা অংশ থাকে। একটা হচ্ছে মাথা, যেখানে নিউক্লিয়াস থাকে, মেইনলি কি থাকে? নিউক্লিয়াস। সেখানে একটা আবরণ থাকে, তার নাম অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমটা তৈরি করা হচ্ছে তোমার গোলগি বডি। শুক্রাণুর যে দেহটা আছে না, এটা তৈরি করা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস এরা। আর লেজটা আছে না, এটা তৈরি করে সেন্ট্রিওল। শুক্রাণুর 3টা অংশ, যারা কে কে তৈরি করে এটা তোমাদের জানতে হবে সুন্দর মতো। তাহলে একরোজনটা তৈরি করে, একরোজনটা থাকে মাথার দিকে, শুক্রাণুর মাথার দিকে, স্পার্মের মাথার দিকে। আর লেজ তৈরি করা হচ্ছে সেন্ট্রিওল। হ্যাঁ, আচ্ছা, এটা বেশি আসে, এটাও বেশি আসে, ওইটাও বেশি আসে, প্রশ্নটা অনেক আসে এটা। তারপর হচ্ছে গোলগি বডিকে কি বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, অলরেডি আমি বলছি এটা। তো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে, এটা তোমাদের বলা হয়ে গেছে। এই কটাই পড়বা, ঠিক আছে? আরেকটা পড়তে পারো যে মাইটোকন্ড্রিয়াকে, মাইটোকন্ড্রিয়াকে এটিপি তৈরি করতে সহায়তা করে। মাইটোকন্ড্রিয়াকে এটিপি, এটিপি উৎপাদনে বা তৈরিতে সহায়তা করে, তৈরিতে সহায়তা করে। এই 6টা পয়েন্ট পড়বা ভালো মতো, ঠিক আছে? এখন আসো হচ্ছে এই পয়েন্ট গুলো লেখা শেষ হচ্ছে তো নাকি? লাইসোজোম এখন পড়বো কি আমরা? লাইসোজোম, লাইসোজোম। লাইসোজোমকে কি বলা হয়? লাইসোজোমকে বলা হয় তোমার সুইসাইডাল ব্যাগ, অথবা আত্মঘাতী থলিকা। কেন বলা হয় সেটা আমরা এখন জানবো। প্রথমত জানতে হবে এদের রাসায়নিক গঠন কি, ভৌত গঠন কি, উৎপত্তিটা কই থেকে আসে। লাইসোজোমটা আসে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। কই থেকে আসে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে। এটা হলো উৎপত্তি, ঠিক আছে? এবং উৎপত্তি হইল কই থেকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এবং প্যাকেজ হয় হচ্ছে গোলগি বডি থেকে। এবং গোলগি বডি থেকে কি হয়? গোলগি বডি থেকে প্যাকেজ হয়, প্যাকেজড হয়। তাহলে উৎপত্তি হয় হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, আর গোলগি বডি থেকে হচ্ছে প্যাকেজড হয়। এটা জানলাম। লাইসোজোম কোথায় থাকে না এবং কোথায় থাকে, এটা জানতে হবে। লাইসোজোম থাকে বেশি হচ্ছে ডাব্লিউবিসি তে। কই থাকে? ডাব্লিউবিসি তে বেশি থাকে। কেন বেশি থাকে? আমরা যখন ডাব্লিউবিসি এর কাজ করছিলাম, মনে আছে তোমাদের? যে নিউট্রোফিল, মনোসাইট, এদের কাজ কি?
ফ্যাগোসাইটোসিস করা, তাই না? কি করা? ফ্যাগোসাইটোসিস করা। তার মানে এই যে লাইসোজোমটা, এটার কাজও কিন্তু একটা কাজ, কি করা? ফ্যাগোসাইটোসিস করা। তার মানে লাইসোজোম বেশি থাকবে কোথায়? তোমার শ্বেত রক্তকণিকায়। কারণ শ্বেত রক্তকণিকার কাজের মধ্যে আমরা পড়ছি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কাজ সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। সো এটা কোথায় থাকবে বেশি? ডাব্লিউবিসি তে। এবং থাকবে না কোথায়? আরবিসি তে থাকবে না। আরবিসি তে একদমই থাকবে না। ঠিক আছে, আরবিসি তে একদমই থাকবে না। এই কয়টা পয়েন্ট মনে রাখতে হবে এখান থেকে আগে। এবার আসো হচ্ছে রাইবোজোমের, সরি লাইসোজোমের যে এই এনজাইম। লাইসোজোমে কি কি এনজাইম থাকে? এনজাইম, এটা জানতে হবে একটু। এখানে তোমার 40 থেকে 50 ধরনের, 40 থেকে 50 ধরনের কি থাকে? এনজাইম থাকে। এনজাইম গুলোর নাম যদি মনে রাখতে পারো, মনে রাখতে পারবা দুই একটা, যেমন ডিএনএস, আরএনএস, অ্যাস্টারেস, ডিএনএস, আরএনএস, অ্যাস্টারেস, এরকম কিছু এনজাইম থাকে। এছাড়া আরো কিছু এনজাইম থাকে, সেটা হচ্ছে তোমার স্যাকারেস থাকতে পারে, লাইসোজাইম থাকতে পারে, এগুলো থাকতে পারে। এখন আহ যেই সব জায়গায়, হয়তো এটা তোমাদের বইয়ে দেওয়া নাই, যেই সব জায়গায় লাইসোজোমটা বেশি থাকে সেটা আমরা একটু একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি, যে প্রাণীদেহের মধ্যে, প্রাণীদেহের যেসব জায়গায় লাইসোজোম বেশি থাকে, লাইসোজোম বেশি থাকে, এটা আমরা মনে রাখবো লিঙ্ক দ্বারা। তোমরা তো শুধু এখন লিঙ্ক খুঁজো, তাই না? লিঙ্ক দ্বারা আমি খুঁজতে করতে পারি। একটা হচ্ছে এলতে লিউকোসাইট। লিউকোসাইট, লিউকোসাইট মানে শ্বেত রক্তকণিকা। লিউকোসাইটের বাংলা হচ্ছে শ্বেত রক্তকণিকা। আর থাকতে পারে এলতে লিভারে, লিভার মানে যকৃত। আইতে হচ্ছে ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন মানে হচ্ছে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, মানে অন্ত্র। এনতে হচ্ছে নার্ভ, নার্ভ মানে হচ্ছে স্নায়ু। আর কেতে হচ্ছে কিডনি, কেতে কি? কিডনি মানে বৃক্ক। তাহলে লিউকোসাইট, লিভার, ইন্টেস্টাইন, নার্ভ, কিডনি, এগুলোতে কি থাকে? লাইসোজোমটা বেশি থাকে। ঠিক আছে, এখন আসো লাইসোজোমের কাজ আমার কি। ধরো তুলে নিবে। বুঝি না। এটা এখনো তোলা হয়নি, একটু তুলে নি, একটু ওয়েট করেন। এক যে হয়েছে। আচ্ছা, তারপর দেখো লাইসোজোমের কাজ। কাজ, কাজ কি পড়বা? 1 নাম্বার কাজ পড়বো হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। কি করবে? ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস। এটা একটু জানতে হবে যে হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস, হোয়াট ইজ পিনোসাইটোসিস। এটা হচ্ছে কঠিন বস্তু ভক্ষণ করা, যেগুলো কঠিন ব্যাকটেরিয়া ভাইরাস আছে, এটা হচ্ছে কঠিন বস্তু ভক্ষণ করাকে বলা হয় হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস।
আর এটা হচ্ছে তরল বস্তু, তরল পদার্থ ভক্ষণ করা, ঠিক আছে। তরল পদার্থ ভক্ষণ করাকে বলা হয় হচ্ছে পিনোসাইটোসিস। তো ফ্যাগোসাইটোসিস করবে এবং কি করবে, পিনোসাইটোসিস করবে। 2 নাম্বার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি, এরা হচ্ছে অটোফেগি করে। অর্থাৎ অটোফেগি মানে কি, যখন খাদ্য অভাব দেখা দেয়, লাইসোজোমের ক্ষেত্রে যখন খাদ্য অভাব দেখা দিবে, তখন লাইসোজোমের প্রাচীরটা ফেটে যায় এবং এনজাইম গুলো বের হয়ে যায়। এই যে এনজাইম গুলো আছে না, ডিএনএস, আরএনএস, লাইপেজ, অ্যাস্টারেজ, এই এনজাইম গুলোর কাজ হচ্ছে অন্যান্য অঙ্গগুলোকে বা অন্যান্য যে অঙ্গাণুগুলো আছে এগুলোকে বিনষ্ট করা, বা কোষগুলোকে বিনষ্ট করে দেওয়া। যার কারণে যখন এনজাইম গুলো বের হয়ে যায়, তখন তারা অন্যান্য যে কোষ আছে, অঙ্গাণুগুলো আছে, এগুলোকে নষ্ট করে দেয়। এটাকে বলা হয় অটোফেগি বা স্বগ্রাস। তার মানে সে স্বগ্রাসী, নিজের কোষ বা নিজের যে কোষগুলো সে নিজে খেয়ে ফেলে, কারণ এনজাইম বের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে মনে রাখবা যে তীব্র খাদ্যাভাবের সময় সময় তোমার এটার প্রাচীর ফেটে যাবে, প্রাচীরটা ফেটে যাবে, এবং এনজাইম গুলো, যে আবদ্ধকৃত এনজাইম গুলো ছিল, এই এনজাইম গুলো বের হয়ে যাবে। এনজাইম বের হয়ে কি করবে, কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে বিনষ্ট করবে বা নষ্ট করবে। ঠিক আছে, এটাকে বলা হয় স্বগ্রাস। কি বলা হয় এটাকে, স্বগ্রাস মানে অটো, অটো গ্রাস মানে হচ্ছে ফ্যাগি, তাহলে অটো ফ্যাগি, তাহলে অটো ফ্যাগি অর্থাৎ ফ্যাগোসাইটোসিস। অটোফ্যাগি, নিজেরটা নিজেই ক্ষতি করলো। এই জন্য এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে অটোফ্যাগি করা। আরেকটা কাজ করবে সে কি, সে হচ্ছে করবে অটোলাইসিস। অটোলাইসিসটা কি, অটোলাইসিস মানে হচ্ছে একদম খেয়ে ফেলা, পরিপাক করে ফেলা। আমাদের জীবদেহে অনেক কোষ থাকে যেগুলো অকেজো, সেগুলোকে বিনষ্ট করতে হয়। ঠিক আছে, এই কোষগুলোকে বিনষ্ট করার জন্য সে কোষগুলোকে খেয়ে ফেলা লাগে। তো এই যে জীবদের অকেজো কোষগুলো আছে, এগুলোকে সে অটোলাইসিস পদ্ধতিতে কি করে, ধ্বংস করে। জীবদের অকেজো কোষগুলোকে, জীবদেহের অকেজো কোষগুলোকে, জীবদেহের অকেজো অকেজো কোষগুলোকে কি করে বলতো, অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে। এটাকে বলা হয় আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। কি বলা হয়, আত্মঘাতী থলিকা, আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। সুইসাইডাল, এখানে লিখি সুইসাইডাল স্কোয়াড, সুইসাইডাল স্কোয়াড। ঠিক আছে, তাহলে এই যে তোমার সুইসাইডাল স্কোয়াড বা সুইসাইডাল ব্যাগ, এটা কোথায় আছে, তোমার লাইসোজোমে আছে। ঠিক আছে, এবার আর হচ্ছে চার কতক্ষণ নম্বর। নিবেন ভাইয়া ক্লাস? হ্যাঁ, তোমার 40 মিনিট তো হইলো না এখনো, 20-এর পরে শুরু করছি না। মানে কয়টা পর্যন্ত নিবেন ওইটা বলে। এই 1 ঘন্টায় দিয়ে নিবো, 10টা 30 পর্যন্ত। তারপর দেখো 4 নাম্বার, আর বেশিক্ষণ নিব না। ক্যারাটিন সৃষ্টিতে সহায়তা করে, ক্যারাটিন সৃষ্টিতে সহায়তা করে। ক্যারাটিনটা কি, একটা প্রোটিন, ক্যারাটিনটা হচ্ছে একটা প্রোটিন।
আমাদের যে চুল নখ আছে না, এখানে ক্যারাটিন প্রোটিন থাকে। ঠিক আছে, ক্যারাটিন প্রোটিন। তারপরে টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেজ এনজাইম থাকে, কি করে? টিস্যু বিগলন করতে পারে। টিস্যু বিগলন করতে পারে। টিস্যু বিগলনকারী এনজাইম থাকে। এরা হচ্ছে টিস্যু গুলোকে নষ্ট করতে পারে বা গলিয়ে দিতে পারে। এটা হচ্ছে অ্যাসিড ফসফেটেজ এনজাইম। এনজাইমটার নাম হচ্ছে অ্যাসিড ফসফেটেজ। সে আরেকটা কাজ করে, সে ক্যান্সার তৈরি করে। ক্যান্সার তৈরি করতে পারে সে। লাইসোজোম, তার কাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে সে ক্যান্সার কোষ তৈরি করতে পারে। লাইসোজোমের যদি ডিসফাংশন হয় তাহলে সে ক্যান্সার তৈরি করে ফেলে। আরেকটা কাজ আছে, সেটা তোমাদের বইয়ে হয়তো নাও দেওয়া নাই, কিন্তু পড়বা এটা। সেটা হচ্ছে স্পার্মের থেকে, স্পার্ম বা শুক্রাণুর যে লাইসোজোমটা আছে, শুক্রাণুর লাইসোজোম, এইখান থেকে একটা এনজাইম নিঃসৃত হয়, তার নাম হচ্ছে হায়ালি উরোনিডেস। কি? এই শুক্রাণুর যে লাইসোজোমটা আছে, এখান থেকে কি নিঃসৃত হয়? হায়ালি উরোনিডেস। উরোনিডেস, এই এনজাইমটা নিঃসৃত হয়। কেন নিঃসৃত হয়? কারণ হচ্ছে যখন শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়, তখন এই ডিম্বাণুর একটা প্রাচীর আছে, এই প্রাচীরটাকে বা আবরণটাকে সে বিগলন ঘটায়। বিগলন ঘটাইলে কি করবে? পরে শুক্রাণুরা সহজেই হচ্ছে কি করতে পারবে? ডিম্বাণুতে প্রবেশ করতে পারবে এবং নিষেক সম্পন্ন করতে পারবে। তাহলে এই শুক্রাণুর যে লাইসোজোম বা স্পার্মের যে লাইসোজোমটা আছে, এখান থেকে একটা এনজাইম বের হয়, হাইলি উরোনিডেস এনজাইম। এটা হচ্ছে ডিম্বাণুর আবরণের, আবরণের কি করে? বিগলন ঘটায়। ঠিক আছে, এই কয়টা জিনিস পড়বা এখান থেকে। এবার আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম খুবই ইম্পর্টেন্ট। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কি লেখা শেষ হয়েছে সবার? আচ্ছা, মুছে দিলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এটা উৎপত্তি হয় কই থেকে? এটা উৎপত্তি আমাদের ইম্পর্টেন্ট না, তেমন একটা প্রশ্ন আসবে না। এটা সাইটোপ্লাজমের যে ঝিল্লিটা আছে সেখান থেকে আসে, অথবা কোষ ঝিল্লি থেকে আসে। এটা কই থাকে? অবস্থানটা জানতে হবে। অবস্থান: যকৃত, অগ্ন্যাশয় এবং অন্তঃক্ষরা গ্রন্থিতে। কোথায়? অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি? আমরা পড়ছিলাম না বহির্ক্ষরা এবং অন্তঃক্ষরা? ওই যে একই অন্তঃক্ষরা, সাথে হরমোন আর এনজাইম নিঃসরণ করে। না না, অন্তঃক্ষরা মানে বুঝো না? মিশ্র গ্রন্থি মানে হচ্ছে যেখান থেকে একই সাথে এনজাইম এবং হরমোন ও নিঃসৃত। হ্যাঁ। আর বহিঃক্ষরা মানে সেখান থেকে এনজাইম হয়, বের হয়। আর অন্তঃক্ষরা মানে হরমোন বের হয়। ঠিক আছে, বলছিলাম যে অন্তঃক্ষরা গ্রন্থি, এখানে থাকে হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা। এখানে এখন জানতে হবে গঠন, রাসায়নিক গঠন। প্রোটিন থাকে হচ্ছে 60 থেকে 70 ভাগ, এবং লিপিড থাকে হচ্ছে 30 থেকে 40 ভাগ। এবং এখানে এনজাইম থাকে 15 ধরনের। কত ধরনের? 15 ধরনের এনজাইম থাকে, এটা একটু জানবা, হ্যাঁ? এনজাইম, রাইবোজোম হচ্ছে 2 প্রকার আছে। কয় প্রকার আছে রাইবোজোম? রাইবোজোম 2 প্রকার আছে। একটা মসৃণ, সরি,
রাইবোজোম না, কি বলতেছিলাম এখানে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এটা দুই প্রকার আছে, কয় প্রকার? দুই প্রকার। প্রকারভেদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আর ইয়ার, আর একটা এস ইয়ার। আর মানে হচ্ছে রাফ, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর্তে রেটিকুলাম। রাফ মানে হচ্ছে অমসৃণ। আর এস ইয়ার মানে হচ্ছে স্মুথ, মানে মসৃণ, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এটা কেন প্রকারভেদ করা হয়েছে? রাইবোজোমের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? রাইবোজোমের ভিত্তিতে। রাইবোজোমের যে উপস্থিতিটা আছে সেটার ভিত্তিতে, রাইবোজোমের উপস্থিতিতে। এখন কার সাথে রাইবোজোম থাকবে, কার সাথে থাকবে না? যেটা অমসৃণ এইখানে থাকবে রাইবোজোম, যেটা অমসৃণ এখানে কি থাকবে? রাইবোজোম সংযুক্ত থাকবে। যার কারণে অমসৃণটা হয় হচ্ছে দানাদার। কি হয়? দানাদার হয়। এবং এরা, রাইবোজোম থাকার কারণে এরা প্রোটিন এবং এনজাইম সংশ্লেষ করতে পারে, প্রোটিন ও এনজাইম সংশ্লেষ করতে পারে। তাহলে অমসৃণটার সাথে রাইবোজোম যুক্ত থাকে, যার কারণে সেটা দানাদার হবে এবং সেখান থেকে কি হবে? প্রোটিন এবং এনজাইম সংশ্লেষণ করতে পারবে। আর এসিআর মানে স্মুথটা, যেটা মসৃণ, সেইখানে যুক্ত থাকবে না, রাইবোজোম থাকবে না। এখন যদি রাইবোজোম না থাকে তাহলে কি উৎপন্ন হইতে পারে? লিপিড এবং হরমোন। লিপিড ও হরমোন উৎপন্ন হবে, বা লিপিড এবং হরমোন সংশ্লেষ হবে। এবং এটা হবে অদানাদার। কি হবে? অদানাদার। তাহলে প্রোটিনের বিপরীত হচ্ছে লিপিড। এখন হরমোন কিন্তু সব প্রোটিন না, হরমোনের মধ্যে কিন্তু প্রোটিনও আছে, লিপিডও আছে, এবং অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভসও আছে, মানে অনেক ধরনের হরমোন পাওয়া যায়। ঠিক আছে, স্টেরয়েডও আছে। ঠিক আছে, হরমোনের মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে। সো এখানে আমরা লিপিড এবং হরমোন সংশ্লেষ হবে, এই জন্য এটার পার্থক্য জানতে হবে, আরইআর এবং এসইআর। তাহলে এটার কাজ পড়লাম। তাহলে অমসৃণটা, যেটা অমসৃণ সেটা কোথায় থাকে, অবস্থানটা কোথায়, এটা একটু জেনে নেই। যেহেতু এখানে প্রোটিন বিপাকটা হবে, সুতরাং এরা থাকবে অগ্ন্যাশয় কোষে এবং মিউকাস কোষে। ওই থাকবে অগ্ন্যাশয় ও মিউকাস কোষে, মিউকাস কোষে। যেহেতু এটা প্রোটিন এবং এনজাইম সংশ্লেষ করবে, অগ্ন্যাশয় থেকে কিন্তু অনেক ধরনের এনজাইম সংশ্লেষ হয় বা এনজাইম বের হয়, তাই না? আর হরমোন, হরমোনটা কই থেকে? যেমন তোমার অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে, অ্যাড্রেনাল গ্রন্থি, পেশি কোষ। এই পেশি কোষে লিপিড থাকে, ফ্যাট থাকে। তারপর অ্যাড্রেনাল গ্রন্থির কোষ, অ্যাড্রেনাল গ্রন্থির কোষ, অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থি আমরা এখন চিনবো না, জাস্ট একটু বলে দেই এটা কি। অ্যাড্রেনাল গ্রন্থিটা কি? এটা কিডনির উপরে থাকে। কি থাকে? কিডনির উপরে একটা গ্রন্থি আছে, সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। তারপরে শুক্রাশয়ের ল্যাডিক কোষ, শুক্রাশয়ের ল্যাডিক কোষ, ল্যাডিক সেল, হ্যাঁ, এখানে থাকে শুক্রাশয় পুরুষের ক্ষেত্রে। এই কয়টা অবস্থান, এটা হচ্ছে আরইআর এবং এসইআর এর অবস্থান। এখন আমরা জানবো যে রাইবোজোমের গঠনগত ভাবে কি কি থাকে। রাইবোজোমে থাকে হচ্ছে, লেখা শেষ হয়েছে তো নাকি? রাইবোজোমে থাকে হচ্ছে সিস্টার্নি, ভেসিকল, অর্থাৎ আগের মতোই সিস্টার্নিও থাকবে, ভেসিকল থাকবে। আর ওইখানে ছিল ভ্যাকুল, তাই না? লাইসোজোমে কি ছিল? গলগি বডিতে কি ছিল? গলগি বডিতে ভেসিকলের পরে ছিল ভ্যাকুল।
মানে বড় গহ্বর। কিন্তু এখানে থাকবে হচ্ছে টিউবিউল। এখানেও আগের মতোই দুইটা জিনিস সেম থাকবে, সিস্টার্নি থাকবে, ভেসিকল থাকবে। মানে এটা চ্যাপ্টা থাকবে, এটা চ্যাপ্টা, আর এটা ফোস্কার মতো ছোট ছোট। আর থাকবে টিউবিউল। কি থাকবে? টিউবিউল। কিন্তু তোমার টিউবিউলের পরিবর্তে গোলগি বডিতে কি থাকে? ভ্যাকুওল থাকে। এটা হলো জানতে হবে, এটা নালিকার মতো দেখতে। এটার গঠনটা কিছুটা গোলগি বডির মতোই। চিত্রটা একটু দেখে এঁকে ফেলবা, নিজেই প্র্যাকটিস করবা, ঠিক আছে, দুই একবার। এখন আসলে এটার কাজ করতে হবে। আমরা অলরেডি অনেকগুলো কাজ করে ফেলছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কয়েকটা কাজ আমরা এখন জানবো, সেটা মাত্র 3-4টা জানলে হবে, যেহেতু অনেকগুলো আমরা জেনে ফেলছি। কাজ, 1 নাম্বার কাজ, লিপিড এবং প্রোটিনের অন্তবাহক। কি? লিপিড ও প্রোটিনের অন্তবাহক হিসেবে কাজ করে, কারণ তারা হচ্ছে এটাকে বহন করে নিয়ে যায়, তাই না? লিপিড এবং প্রোটিন। লিপিড কে করে? প্রোটিন কে করে? এসিআর, আরইআর, এগুলো অলরেডি বলা শেষ। তাহলে অন্তবাহক হিসেবে কাজ করে। 2 নাম্বার হচ্ছে কি? কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে। কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে। 3 নাম্বার হচ্ছে, এদেরকে বলা হয় কোষের পরিবহন তন্ত্র। কি বলা হয়? কোষের পরিবহন তন্ত্র। খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবা এগুলো। যেগুলো বলি সেগুলো সবগুলো ইম্পর্টেন্ট, বাট যেগুলো স্টার দিব সেটা মনে রাখবা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাইন। কোষের পরিবহন তন্ত্র, কোষের পরিবহন তন্ত্র। 4 নাম্বার কাজ হচ্ছে, দেখো, এটা তো অলরেডি জানো যে এদেরকে বলা হয় রাইবোজোম এবং গ্লাইঅক্সিজমের ধারক। রাইবোজোম ও গ্লাইঅক্সিজমের ধারক কেন বলা হয়েছে বলো তো? ধারক মানে রাইবোজোম যুক্ত থাকে কার সাথে? যেটা আর ইয়ার, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে রাইবোজোম থাকে। রাইবোজোমের কাজ কি? প্রোটিন এবং এনজাইম সংশ্লেষ করা এখানে। আর গ্লাইঅক্সিজমটা মনে রাখবা, এটা কিন্তু লিপিড জাতীয়। এটা হচ্ছে লিপিড জাতীয়, সূর্যমুখী বীজে থাকে, তৈল বীজে থাকে। সো এটা হচ্ছে তোমার থাকবে স্মুথটাতে। স্মুথটা কি করে? লিপিড সংশ্লেষ করে, তাই না? গ্লাইঅক্সিজমও কিন্তু লিপিড সংশ্লেষণে সহায়তা করে, ঠিক আছে। সো রাইবোজোম হচ্ছে আর ইয়ার এর ক্ষেত্রে, আর হচ্ছে এস ইয়ার এর ক্ষেত্রে গ্লাইঅক্সিজম। তো এইটা মনে রাখবা যে ধারক বলা হয় রাইবোজোম এবং গ্লাইকোসিজমের ধারক। নিচের কোনটি রাইবোজোম এবং গ্লাইকোসিজমের ধারক? অপশনে থাকবে আহ, তোমার রাইবোজোম থাকবে, তারপর 2 নাম্বারে থাকবে লাইসোজোম, 3 নাম্বারে থাকবে মাইটোকন্ড্রিয়া, 4 নাম্বার পয়েন্টে থাকবে অ্যানাটোমিক রেটিকুলাম। তাহলে কি দিবা? রেটিকুলাম দিবা। এখান থেকে এতটুকু পড়লে আমাদের মোটামুটি হয়ে গেল। আজকে লাস্ট টপিক হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? এটা বললে শেষ। তো মাইটোকন্ড্রিয়া, এটা অনেক ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। সৃজনশীলের জন্য অনেক ইম্পর্টেন্ট। প্রথমত জানতে হবে যে মাইটোকন্ড্রিয়া আবিষ্কারককে। তো মাইটোকন্ড্রিয়া আবিষ্কারক অনেকে কার্ল বেন্ডা, কার্ল বেন্ডা বলা হয়, কিন্তু আবিষ্কারক হচ্ছে কলিকার। কে? কলিকার। আবিষ্কারক হচ্ছে কলিকার। যেগুলো আবিষ্কারকের নাম বলবো সেগুলো মুখস্থ করবা, আর যেগুলো বলবো না সেগুলো মুখস্থ করার দরকার নেই। কার্ল বেন্ডা হচ্ছে নামকরণ করছে। কার্ল বেন্ডা কি করছে? নামকরণ করছে। কিন্তু মনে হয় 9-10-এর একটা বই দেওয়া ছিল কার্ল বেন্ডা আবিষ্কারক। কার্ল বেন্ডা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করছে। এখন আসা হচ্ছে ভৌত গঠন এবং রাসায়নিক গঠন। ভৌত গঠনে কি থাকবে? এটা দুইটাই আমাদের জানতে হবে ভালো মতো, ঠিক আছে। ভৌত গঠন এবং রাসায়নিক গঠন।
ভৌত গঠনে কি থাকবে? প্রথমে আবরণী থাকবে। কি থাকবে? আবরণী। আবরণীটা কি দিয়ে গঠিত হবে? লিপোপ্রোটিন দিয়ে। লিপোপ্রোটিন বাইলেয়ার থাকবে, দুইটা লিপোপ্রোটিন বাইলেয়ার থাকবে। বাইলেয়ার মানে হচ্ছে দুই পাশে দুইটা লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন মানে কি বলতো? লিপিড প্লাস প্রোটিন, এটা হচ্ছে লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন কোথায় থাকে বেশি? মাইটোকন্ড্রিয়াতে বেশি থাকে, কারণ এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সাথে যুক্ত থাকে। ঠিক আছে। লিপোপ্রোটিনের একটা কাজ আছে, সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্টের সাথে যুক্ত থাকে। আর একটা হচ্ছে তোমার অণুচক্রিকায় থাকে। আচ্ছা দেখো তাহলে, লিপোপ্রোটিন বাইলেয়ার, এটা দ্বারা হচ্ছে আবরণ থাকে। দুই নাম্বার হচ্ছে প্রকোষ্ঠ থাকে। এখানে কি থাকে? প্রকোষ্ঠ থাকে, কিছু প্রকোষ্ঠ থাকে। একটা বহির প্রকোষ্ঠ থাকে, একটা ভেতরের প্রকোষ্ঠ থাকে। ঠিক আছে, এখানে দুইটা প্রকোষ্ঠ থাকবে। তো একটা হচ্ছে বাইরের যেটা, একটা থাকবে ভেতরেরটা। ঠিক আছে, অর্থাৎ বহির প্রকোষ্ঠ এবং অন্তর প্রকোষ্ঠ এটা। এখানে কিছু পদার্থ থাকবে অভ্যন্তরীণ, যেটা অভ্যন্তরীণ বা ভেতরের যে প্রকোষ্ঠটা আছে, ভেতরের প্রকোষ্ঠ, এখানে কিছু জেলির মতো তোমার পদার্থ থাকবে, সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। ঠিক আছে, এখানে অভ্যন্তরীণ প্রকোষ্ঠে জেলির মতো কিছু পদার্থ থাকবে, এটাকে বলা হয় ম্যাট্রিক্স বা মাতৃকা। বাংলায় বলা হয় মাতৃকা। আর থাকবে কি? ক্রিস্টি থাকবে। কি থাকবে? ক্রিস্টি বা প্রবর্ধক। এই প্রবর্ধক গুলো দেখতে আঙ্গুলের মতো, আমরা আঙ্গুল ভাঁজ করলে যেমন হয় না, সেরকম হবে ক্রিস্টি গুলো। ক্রিস্টি বা প্রবর্ধক। আর কি থাকবে? অক্সিজম থাকবে। কি থাকবে? অক্সিজম। এগুলো হচ্ছে এক একটা মাইটোকন্ড্রিয়ার গায়ের মধ্যে লাগানো থাকবে, ছোট ছোট দানা, ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য দানা লেগে থাকবে, এগুলোকে বলা হয় অক্সিজম। ঠিক আছে। আর থাকবে এটিপি সিনথেসিস এবং ইটিসি। এটা একটু মাথায় রাখবা, হ্যাঁ। অক্সিজমের পরের লাইনটা আমরা এগুলো সব মুছে দিলাম। অক্সিজমের পরে যেটা থাকবে সেটা হচ্ছে এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস মানে কি? মানে যেখানে এটিপি সিনথেসিস হবে, মানে যেখানে যেই পর্যায়ে যে আমাদের শ্বসনের চারটা ধাপ আছে। শ্বসনের কটা ধাপ আছে? চারটা। একটা গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেফ চক্র, আর একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। হয়তো 9-10-এ পড়ছো একবার। এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা আছে, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যাওয়ার পরে কি হয়? এটিপি সিনথেসিসটা হয়। এইখানে একটা সাইট থাকবে, তার নাম ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এটা থাকবে কোথায়? ক্রিস্টিতে। কোথায় থাকবে? ক্রিস্টিতে। ক্রিস্টিতে স্থানে স্থানে লাগানো থাকবে এই জায়গাটা। এখানে কি হবে? এটিপি সংশ্লেষ হবে। কি হবে? এটিপি সংশ্লেষ। মনে রাখবা, সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষ করা। সিনথেসিস মানে কি? সংশ্লেষ করা। আর রিজার্ভ মানে হচ্ছে সঞ্চয় করা। এছাড়া আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা। একমাত্র নিউক্লিয়াস বাদে নিজস্ব ডিএনএ আছে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার, উদ্ভিদের এবং প্রাণীদের ক্ষেত্রে। উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে নিউক্লিয়াস বাদে নিজস্ব ডিএনএ থাকে মাইটোকন্ড্রিয়া। আর উদ্ভিদের ক্ষেত্রে আরেকটা থাকে প্লাস্টিডে। যেহেতু মানুষের ক্ষেত্রে বা প্রাণীদের ক্ষেত্রে প্লাস্টিড নাই, সো শুধুমাত্র মাইটোকন্ড্রিয়াতে কি থাকবে? প্রাণীদের মধ্যে নিজস্ব ডিএনএ থাকবে। অর্থাৎ এখানে নিজস্ব কি থাকবে? বৃত্তাকার ডিএনএ। আর একটা পার্থক্য হচ্ছে, এই ডিএনএটা হবে বৃত্তাকার। বৃত্তাকার হবে। আমাদের ডিএনএটা কেমন হয় বলতো? এরকম হয়, অর্থাৎ দ্বিসূত্রক হয়। কিন্তু এটা হবে বৃত্তাকার ডিএনএ, এটা মাথায় রাখতে হবে।
এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। মাইটোকন্ড্রিয়ার চিত্র তোমরা জানো মোটামুটি, এটা 9 10 করা আছে, সহজ একটা চিত্র। ঠিক আছে, এটা একটু প্র্যাকটিস করে নিবা। এখন তোমাদের যে এই অংশগুলো বলছি, তোমরা কোনটা কৃষ্টি, কোনটা অন্তঃঝিল্লি, কোনটা বাইরের ঝিল্লি, এটা একটু চিত্র এঁকে সেটা আইডেন্টিফাই করতে হবে, নাহলে কিন্তু নাম্বার পাবো না পুরোপুরি। মাইটোকন্ড্রিয়ার চিত্র অনেক সহজ, এটা নিজেরাই করে ফেলতে পারবা। এখন আসলে রাসায়নিক গঠন, কি গঠন? রাসায়নিক গঠন। তোমরা একটা কাজ করবা, কালকে হচ্ছে আমাকে চিত্রগুলো এঁকে একটু দেখাবো কে কেমন আঁকতে পারো। যে পাঁচটা বললাম না, রাইবোজোম, গোলগি বডি, লাইসোজোম, এন্ডোজেনাস রেটিকুলাম, আর হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়া, এই পাঁচটা চিত্র আঁকবা, একে আমাকে দিবা। ঠিক আছে। এখন দেখো, শুষ্ক ওজনের, শুষ্ক ওজনের 65% হচ্ছে প্রোটিন থাকে, কি থাকে? প্রোটিন। 29% হচ্ছে গ্লিসারাইড, এবং 4% থাকে লেসিথিন ও সেফালিন। লেসিথিন ও সেফালিন, লেসিথিন এবং সেফালিনটা কি বলতো? এটা হচ্ছে একটা ফসফোলিপিড, এটা একটা ফসফোলিপিড। ফসফোলিপিড বাইলেয়ার নাম শুনছো না? ফসফোলিপিড বাইলেয়ার, লিপিডের সাথে ফসফরিক অ্যাসিড থাকবে, তার নাম ফসফোলিপিড। লেসিথিন এবং সেফালিন, এই দুইটা হচ্ছে এক ধরনের ফসফোলিপিড, মনে থাকবে। এখানে 100 প্রকার এনজাইম থাকে, কি থাকে? 100 প্রকার এনজাইম থাকে, এবং কো এনজাইম থাকে, এনজাইম এবং কো এনজাইম। দেখো আমি কিন্তু ফসফোলিপিড বললাম, লেসিথিন এবং সেফালিন। তাহলে এই যে লিপিড গুলো আছে এখানে, 90% ফসফোলিপিড, 90% কি? ফসফোলিপিড। লিপিডের মধ্যে 90% হচ্ছে ফসফোলিপিড, লিপিডের 90% হচ্ছে ফসফোলিপিড, মানে লেসিথিন এবং সেফালিন, এরকম। আর কি থাকে? ভিটামিন ই থাকে, ভিটামিন ই। আমরা ভিটামিন কে কিন্তু পড়ছিলাম, ভিটামিন কে কোথায় পড়ছিলাম? গোলগি বডিতে। এখন পড়লাম ভিটামিন ই কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়াতে। বুঝতে পারছো? আচ্ছা দেখো, একটা জিনিস এখন এখান থেকে আমরা পড়ি, সেটা হচ্ছে, আর মাত্র 5 6 মিনিট পরে শেষ, মোটামুটি আমাদের শেষের দিকে আজকে। মাইটোকন্ড্রিয়াতে যেহেতু নিজস্ব ডিএনএ থাকে, কি থাকে? নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে, নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে, হ্যাঁ। সো ডিএনএ এর মধ্যে কি হইতে পারে বলতো? মিউটেশন হইতে পারে। কি হইতে পারে? মিউটেশন। মিউটেশন মানে হচ্ছে ডিএনএ এর স্ট্রাকচারটাকে চেঞ্জ করে ফেলবে। মিউটেশন মানে কি? ডিএনএ এর যে স্ট্রাকচার থাকে, ডাবল হেলিক্স স্ট্রাকচার, এইটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে, এটাকে বলা হয় মিউটেশন। তাহলে কি হবে বলতো? মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। কি হবে? মাইটোকন্ড্রিয়াল, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার হবে। তার মানে আমাদের এ পর্যন্ত 100 প্রকার, 100টা, 100 ধরনের মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার পাওয়া গেছে। 100 প্রকারের মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের কথা পাওয়া গেছে। যেমন বৃদ্ধ বয়সে অনেক রোগ হয়, যেমন পার্কিনসন, পার্কিনসন হয়, অ্যালজাইমার, পার্কিনসন, টাইপ 1 ডায়াবেটিস, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। ঠিক আছে, এগুলো রোগ হইতে পারে। পার্কিনসন, তোমাদের বই হয়তো এটা নাই, দেখতে পারো, আছে এখানে দেখো। পার্কিনসন, অ্যালজাইমার, টাইপ 1 ডায়াবেটিস। আচ্ছা, এই রোগগুলো পড়বা। টাইপ 1টা মূলত বৃদ্ধদের না, এটা কিন্তু ইয়াং এজে হয়, এটা মনে রাখবা। টাইপ 1 ডায়াবেটিসটা কিন্তু ইয়াং এজে হয়, অ্যাডাল্টে হয়, মানে
25-30 বছরের মধ্যে হয় এই রোগটা। আর তারপরে যেটা হয় 35-40 বছরে, সেটা হচ্ছে টাইপ 2। ডায়াবেটিস কিন্তু দুইটা আছে, একটা টাইপ 1, একটা টাইপ 2। ঠিক আছে? এটা বৃদ্ধ বয়সে পার্কিনসন হইতে পারে, অ্যালজাইমার হইতে পারে। টাইপ 1টা কিন্তু অ্যাডাল্টের মধ্যে হবে। হ্যাঁ, 25-30 বছরের মধ্যে যেটা হয়, ছোটদের যেটা হয় ডায়াবেটিস, সেটা হচ্ছে টাইপ 1। ঠিক আছে? এখন আসো মাইটোকন্ড্রিয়ার কাজ। কি পড়বা? কাজ। 1 নাম্বার কাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়া কি করবে? এটিপি তৈরি করবে। এটিপি তৈরি করা মানে কি? সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন করবে এবং নিয়ন্ত্রণ করবে। এই জন্য এটাকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। ছোট থেকে জানো তোমরা, পাওয়ার হাউস অফ সেল। 7 থেকে আমরা পড়তেছি এটা, তাই না? পাওয়ার হাউস অফ সেল বলা হয় কারণ এটিপি তৈরি করে, কোষের যাবতীয় শক্তি উৎপাদন করে। এছাড়া সে কি করবে? এই কাজগুলো একটু পরে দেখো। শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করে। শুক্রাণু ও ডিম্বাণু। আমরা কিন্তু বলছিলাম যে শুক্রাণুর 3টা পার্ট আছে, একটা হচ্ছে মাথা, একটা দেহ এবং একটা লেজ। এই যে মাথার মধ্যে কি ছিল? অ্যাক্রোজোম ছিল, নিউক্লিয়াস ছিল। অ্যাক্রোজোমটা কে তৈরি করে? গোলগি বডি। দেহটা কে তৈরি করবে? মাইটোকন্ড্রিয়া এবং অন্যান্য যেই অঙ্গাণুগুলো আছে তারা। লেজ কে তৈরি করবে? সেন্ট্রিউল। তাহলে এই শুক্রাণুর কিন্তু 3টা পার্ট, 3টাই জানতে হবে। 3 নাম্বার কাজ হচ্ছে সে কি করবে? স্নেহ বিপাক করবে, স্নেহ বিপাকে সহায়তা করবে, অর্থাৎ লিপিড মেটাবলিজম করবে। লিপিড মেটাবলিজমে সহায়তা করবে। তারপরে আমাদের শোষণের কয়টা ধাপ ছিল বলো তো? আমি তখন বলছিলাম শোষণের 4টা ধাপ থাকে। কয়টা ধাপ থাকে? 4টা ধাপ থাকে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস থাকে। গ্লাইকোলাইসিস, একটু দেখো সুন্দর মতো। গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে, ক্রেফ চক্র, এবং কি বলতো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তাহলে শুধুমাত্র গ্লাইকোলাইসিস এইটা হয় সাইটোপ্লাজমে। কোথায় হয়? সাইটোপ্লাজমে। বাকি যতগুলো ধাপ আছে না, এগুলো সব মাইটোকন্ড্রিয়াতে হয়। এই ধাপগুলো কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে। আর একটা মনে রাখবা, মাইটোকন্ড্রিয়াতে এই 3টা বাদেও আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ, অক্সিডেটিভ, অক্সিডেটিভ ফসফোরাইলেশন মানে কি জানো? অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরি করবে। অক্সিজেনের উপস্থিতিতে কি হবে? এটিপি তৈরি হবে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসছিল অ্যাডমিশনে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় ঘটে? আমাদের বেলায় আসছিল হচ্ছে গ্লাইকোলাইসিস কোথায় ঘটে। গ্লাইকোলাইসিসের ধাপ কোনটা? মেডিকেল অ্যাডমিশনে কিন্তু, বুঝছো? গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়াতে। তারপর ছিল হচ্ছে গোলগি বডিতে, আর একটা জিনিস কি ছিল? তো গ্লাইকোলাইসিস ঘটে হচ্ছে সাইটোপ্লাজমে, বাকিগুলো ঘটে মাইটোকন্ড্রিয়াতে। আর একটা অপশন ছিল প্লাস্টিড। হ্যাঁ, প্লাস্টিড একটা অপশন ছিল। তো প্লাস্টিডে কি কি ঘটে এটা আমাদের কালকে জানবো, মানে কালকে বলতে পরের ক্লাসে জানবো। লাস্ট পয়েন্টে পড়বা, এটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট, কোষের মৃত্যু। এই আগের গুলোকে তুলছো? আগের গুলোকে তুলছো? তাহলে আচ্ছা, না তুললে বইলো। হ্যাঁ, কোষের মৃত্যু আছে 2টা। কোষের মৃত্যু কয়টা? 2টা আছে। একটা আছে হচ্ছে জেনেটিক্যালি মৃত্যু, জেনেটিক্যালি মৃত্যু। আর একটা হচ্ছে পুষ্টির অভাবে মৃত্যু, পুষ্টির অভাবে, মানে নিউট্রিশনের অভাবে। ঠিক আছে? যেটাকে বলা হয় কোষের মৃত্যু জেনেটিক্যালি হয়, সেটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। আর যেটা হয় পুষ্টির অভাবে, মানে নিউট্রিশনের অভাবে, এটা হচ্ছে নেক্রোসিস। মনে রাখবা, অ্যাপোপ্টোসিসটা হয় হচ্ছে এই যে জেনেটিক্যালি যে মৃত্যুটা, এটা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া নিয়ন্ত্রণ করে, মাইটোকন্ড্রিয়া এই প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে। মাইটোকন্ড্রিয়া। স্টার দিয়ে রাখবা, এটা স্টার। হ্যাঁ, খুবই সুন্দর একটা অবজেক্টিভ এবং প্রশ্ন।
তাহলে মোটামুটি এই কয়টা পয়েন্ট পড়লেই আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। আরেকটা যদি পড়তে চাও পড়তে পারো, ক্যালসিয়াম আয়নের ঘনত্ব রক্ষা করতে পারে, ক্যালসিয়াম আয়নের ঘনত্বটা রক্ষা করে, এটা পড়তে পারো, ক্যালসিয়াম আয়নের ঘনত্বটা রক্ষা করে, এগুলো। সো এই যে কয়টা পয়েন্ট, এখান থেকে অনেক অবজেক্টিভ আসে। কোশ্চেন সলভ করবা, কোশ্চেন সলভ করলে দেখবা অনেক কোশ্চেন তোমার এখান থেকে আসে, অ্যাডমিশনেও আসে, এসএসসি তেও আসে। হ্যাঁ, প্লাস হচ্ছে সৃজনশীল আসে, সৃজনশীল আসে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থেকে, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে, আর হচ্ছে রাইবোজোম থেকে আসে, এই তিনটা থেকে আসে সৃজনশীল। ঠিক আছে, এই কটা পয়েন্ট করবা। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে পর্যন্ত থাকলো তাহলে।